সব ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাসের আলোচনা শুরু করছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বৌদ্ধ দর্শনের কর্মবাদ। এবং কর্মবাদের আলোচনার প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মবাদ মূলত হচ্ছে প্রতীত্য সমুৎপাত তত্ত্ব। বৌদ্ধ দর্শনের যে দ্বিতীয় আর্য সত্য আছে সেখানে প্রতীত্য সমুৎপাত তত্ত্বটি এই বৌদ্ধ দর্শনের কর্মবাদ এবং জন্মান্তরবাদকে সূচিত করে। এবং এই প্রতীত্য সমুৎপাত তত্ত্ব অনুসারে জগতের সবকিছুই হচ্ছে শর্তাধীন এবং জগতের সবকিছুই হচ্ছে কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ। এবং বৌদ্ধ মতে প্রত্যেকটা কার্যের পেছনেই কোনো না কোনো কারণ নিহিত। যদি মানুষের জীবনে কোনো দুঃখ ইত্যাদি থাকে তার পেছনেও দুঃখের পেছনেও কোনো না কোনো কারণ নিহিত রয়েছে। এবং প্রতীত্য সমুৎপাত তত্ত্ব এটা হচ্ছে কোনো শর্তহীন কোনো তত্ত্ব নয়, এটা হচ্ছে শর্ত সাপেক্ষ একটি তত্ত্ব। এবং বুদ্ধদেব বলছেন যে আমাদের মানুষের জীবনে যে এত দুঃখ কষ্ট এবং মানুষ যে পরজন্ম থেকে বর্তমান জন্ম এবং বর্তমান জন্ম থেকে আবার যখন পরজন্মের দিকে মানুষের জীবন মানে ঘুরপাক কাটছে, এটা একটা কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ। অর্থাৎ পূর্ব জীবন থেকে পূর্ব জীবন বর্তমান জীবনের কারণ হয় এবং বর্তমান জীবন আবার পরবর্তী জীবনের কারণ হয়। সুতরাং এইভাবে মানুষের জীবন চক্রাকারে হচ্ছে আবদ্ধ। সুতরাং পূর্ব জন্ম থেকে বর্তমান জন্ম এবং বর্তমান জন্ম থেকে যে পরজন্মে যাচ্ছে এর মধ্যে একটা যোগসূত্র কাজ করছে এবং এই যোগসূত্রটা হলো মানুষের কর্মফল। এবং মানুষ যেরকম কর্ম করবে এবং সেই অনুযায়ী সে ফল পাবে। এবং এই কর্মফলকে 4টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভালো কর্মে ভালো ফল, মন্দ কর্মে মন্দ ফল, আংশিক ভালো কর্মের আংশিক ভালো ফল, আংশিক মন্দ কর্মের আংশিক মন্দ ফল, এবং ভালোও নয় আবার মন্দও নয়। এইরকম কর্মের কোনো ফল প্রসব করে না। তো দেখা যাচ্ছে যে প্রথম 3টে যে কর্ম, সেই 3টি কর্ম এবং কর্মফল হচ্ছে সকাম কর্ম। আর পরবর্তী লাস্ট যে কর্মটা সেটাকে বলা হচ্ছে নিষ্কাম কর্ম, এবং নিষ্কাম কর্মের কোনো ফল প্রসব করে না। অর্থাৎ মানুষের এই কর্মফল ভোগ কিন্তু তার সকাম কর্মের জন্যই হয়। এবং কর্মকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বাচিক কর্ম, একটা হচ্ছে কায়িক কর্ম, আর একটা হচ্ছে মানসিক কর্ম। এবং বৌদ্ধ মতে অহিংসায় পরম ধর্ম, অর্থাৎ মানুষকে অহিংস হতে হবে। তার জন্য অহিংস হতে গেলে মানুষকে সৎ কর্ম করতে হবে এবং সৎ কর্মের দ্বারা মানুষকে কায় মন বাক্যে অহিংস হতে হবে। এবং এই যে বাচিক, কায়িক এবং মানসিক যে 3টি কর্ম, কায় মন বাক্যে মানুষকে অহিংস হতে হবে, তার জন্য একটি উদাহরণ দিয়ে ব্যাপারটা ব্যাখ্যা করা যায়। যেমন হচ্ছে কোনো রাজার আদেশে কোনো অনুচর যদি বনে গিয়ে পশু হত্যা করতে যায়, তাহলে পশু না পেলেও এই যে রাজার আদেশে সে পশু হত্যা করতে গেল, এখানে রাজার আদেশটা একটা হচ্ছে মন্দ বাচিক কর্ম। আবার দ্বিতীয়ত, যদি সে বনে গেল এবং গিয়ে সে পশু হত্যা করলো, তাহলে এই যে কর্মটা এটাকে হচ্ছে কায়িক মন্দ কর্ম বলা হয়। এবং তৃতীয়টি হচ্ছে যখন সে নিজের ইচ্ছাতেই, যদি সে এই নিজের ইচ্ছাতে, সে ইচ্ছা অনুযায়ী যদি পশু হত্যা করতে যায়, তাহলে এই যে চিন্তাটা এটাকে বলা হচ্ছে মানসিক মন্দ কর্ম। এবং মানুষ কর্মবাদ বলছে যে মানুষ মাত্রই যে প্রত্যেকটা মানুষ তার কর্ম অনুযায়ী
তাকে মানুষকে সেই কর্মের ফল ভোগ করতে হবে। এবং কর্মবাদ বলে যে প্রত্যেকটা কর্মের জন্য মানুষকে যখন ফল ভোগ করতে হয় এবং সেই কর্মের জন্য তাকে সবসময় মানুষের কর্মের পূর্বজন্মে তখন বর্তমান জন্মে যদি তাকে ফল তার ভোগ শেষ না হয়, তাহলে সেটা তাকে আবার পরবর্তী জীবনে গিয়ে তার সেই ফল ভোগ করতে হয়। সুতরাং কর্মবাদ হচ্ছে অলঙ্ঘনীয়। মানুষ যেরকম কর্ম করবে তাকে সেই রকম তার ফল তাকে পেতে হবে। এবং আমাদের জীবনে যে এত রকমের, যে মানুষের মধ্যে যে এত রকমের বৈচিত্র্য দেখা যায়, এবং সেই মানুষের এই বৈচিত্র্যের জন্য মানুষের তার কর্মফলই দায়ী। যেরকম মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে কোনো মানুষ ভোগ করতে হয়, এবং এখানে কর্মফল ভোগ দুটো রকমের হতে পারে, একটা হচ্ছে সকাম কর্ম, একটা হচ্ছে নিষ্কাম কর্ম। এবং এই সকাম কর্ম হচ্ছে ফলাকাঙ্ক্ষা নিয়ে যদি মানুষ কোনো কর্ম করে সেটাকে আমরা বলছি সকাম কর্ম, কিন্তু ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে যদি কোনো কেউ মানুষ কর্ম করে সেটাকে আমরা বলি নিষ্কাম কর্ম। এবং সকাম কর্মের জন্য মানুষকে জন্মগ্রহণ করতে হয়, মানুষকে কষ্ট দুঃখ পেতে হয়, কিন্তু নিষ্কাম কর্ম মানে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে যদি মানুষ কর্ম করে তার জন্য কিন্তু মানুষকে কোনো দুঃখ কষ্ট ইত্যাদি ভোগ করতে হয় না, এবং আর জন্মতেও হয় না। সেই জন্য বলা হচ্ছে যে বৌদ্ধ দর্শনে বলে যে নিষ্কাম কর্ম কখনো এই নির্বাণের পরিপন্থী হতে পারে না, বরং নিষ্কাম কর্ম করলে বরং নির্বাণের পথ অনেকটা প্রশস্ত হয়। এবং বুদ্ধদেব তার বুদ্ধদেবের জীবনী লক্ষ্য করলে আমরা এটাই দেখতে পাই যে তিনি নির্বাণ লাভের পর তিনি ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে আজীবন তিনি নিষ্কাম কর্ম করে গেছেন। সুতরাং বৌদ্ধদেবের কর্মবাদ কোনো অদৃষ্টবাদ নয়, এবং তিনি নিষ্কাম কর্মের উল্লেখ করে এখানে তিনি তার কর্মবাদ মানে অদৃষ্টবাদ থেকে কর্মবাদকে তিনি পৃথক করতে পেরেছেন। সুতরাং মানুষের তিনি বলেন যে নিষ্কাম কর্মের দ্বারা জীব তার নিজের চেষ্টাতেই নিষ্কাম কর্ম করে জীব তার নিজের দুঃখ কষ্ট ইত্যাদির হাত থেকে সে মুক্তি পেতে পারে। সুতরাং জীবের বন্ধন আর তার মুক্তি জীবের নিজের ওপরই নির্ভর করে, এবং সেখানে জীবের মুক্তি এবং তার বন্ধন জীবের উপর নির্ভর করে, এবং নিষ্কাম কর্মের দ্বারা জীব চাইলে সে এই দুঃখের হাত থেকে মুক্তি পেতে পারে। সুতরাং বুদ্ধদেবের মতে হচ্ছে কর্মফলের একটি নৈতিক নিয়ম আছে, এবং এই নিয়মটি হচ্ছে স্বশাসিত ও স্বপরিচালিত। ঈশ্বরবাদীরা বলেন যে ঈশ্বর কর্মফলের নিয়ম অনুসারে মানুষের জীবনকে নির্ধারিত করেন, কিন্তু বুদ্ধদেব একথা স্বীকার করে না। তিনি বলেন যে কর্ম নিয়মের পেছনে কোনো ঈশ্বরের স্থান নেই, কর্মফল তার নিজস্ব স্বভাব এবং প্রকৃতি অনুসারেই ঘটে। সুতরাং বলা যায় যে বৌদ্ধদেবের কর্মবাদ মানে নিষ্কাম কর্মের উল্লেখ করে তিনি তার কর্মবাদকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন। এবং আমাদের যে পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে বিজ্ঞানবাদ বা যোগাচারবাদ। এখানে বলা হচ্ছে যে বৌদ্ধ দার্শনিক সম্প্রদায়গুলির মধ্যে যে দুই প্রকার ভাববাদ লক্ষ্য করা যায়। প্রথমটি হচ্ছে বিজ্ঞানবাদ বা যোগাচারবাদ, আর দ্বিতীয়টি হচ্ছে মাধ্যমিক বা শূন্যবাদ। বৌদ্ধ সৌত্রান্তিক দার্শনিকদের মতে বাহ্য বস্তু প্রত্যক্ষ গ্রাহ্য নয়, তা হলো অনুমেয়, এবং এই অনুমেয় বাহ্য বস্তুর সত্তা তারা স্বীকার করেন। কিন্তু বিজ্ঞানবাদ বাহ্য বস্তুর প্রত্যক্ষ গ্রাহ্য বা অনুমেয় কোনো প্রকার সত্তাই স্বীকার করে না, তারা কেবলমাত্র বিজ্ঞান বা জ্ঞানের সত্তাই স্বীকার করেন। এবং এই বিজ্ঞান হচ্ছে দুই প্রকার। প্রথম হচ্ছে অহংজ্ঞান বা আমিবোধ,
আর দ্বিতীয়টি হচ্ছে বিষয় জ্ঞান, ঘট পট ইত্যাদির জ্ঞান। এবং স্বপ্নে আমাদের যে বিষয়ের জ্ঞান হয়, স্বপ্নে আমাদের যে বিষয়ের জ্ঞান হয় তার 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 কারণ স্বরূপ কোনো বাহ্য বস্তু জগতে নেই, বরং অন্তর্বিজ্ঞানই কিন্তু বাহ্য বস্তু রূপে প্রতিভাত হয়। তেমনি বলা যায় যে জাগ্রত অবস্থাতেও যে ঘটপট ইত্যাদি যে বাহ্য বিষয়ের জ্ঞান হয় সেগুলি আদৌ বাহ্য জগতে নেই, বরং ঘট বিজ্ঞান, পট বিজ্ঞান ইত্যাদি অন্তর্বিজ্ঞানগুলি কিন্তু ঘটপট ইত্যাদি বাহ্য বস্তু রূপে প্রতিভাত হয়। এবং বিজ্ঞানবাদীরা মানে বাহ্য বস্তুর অস্তিত্ব স্বীকারের বিরুদ্ধে কয়েকটি আপত্তির কথা বলেছেন এবং সেই আপত্তিগুলো নিয়ে এবার আমি আলোচনা করব। প্রথম যে আপত্তিটি তোলেন তারা বলেন যে বিজ্ঞান ও বিজ্ঞানের বিষয়ের মধ্যে সহকলম্ব নিয়ম আছে, অর্থাৎ ঘট এবং পট ইত্যাদি বিষয়ের মধ্যে সহকলম্ব নিয়ম আছে। অর্থাৎ কিনা ঘট এবং ঘটের জ্ঞান একই সঙ্গে অনুভূত হয়। আমি ঘট জানছি, এই জ্ঞান ভিন্ন ঘটের অনুভব হয় না। অর্থাৎ বলা যেতে পারে যে জ্ঞান থাকলে জ্ঞানের বিষয়ের অনুভব হবে, আবার জ্ঞানের বিষয় থাকলে জ্ঞানের অনুভব হয়। যে দুটি বিষয়ের একই সঙ্গে অনুভব হওয়াটাকে সহকলম্ব নিয়ম বলা হয়। কিন্তু যদি বিষয় দুটি যদি পৃথক হয়, মানে দুটো ভিন্ন পদার্থের মধ্যে কিন্তু এই নিয়মটি খাটে না। যেমন ঘট পট দুটি ভিন্ন পদার্থ, এদের একটির অনুভব হলে যে আরেকটির অনুভব হবে এমন কোনো নিয়ম নেই। কিন্তু ঘট এবং ঘটের জ্ঞানের ক্ষেত্রে, অর্থাৎ বিষয় এবং বিষয়ের জ্ঞান, সেক্ষেত্রে কিন্তু এদের একই সঙ্গে অনুভব হয় এবং এদের ক্ষেত্রে এই নিয়মটা খাটে। কারণ ঘট এবং ঘটের জ্ঞান দুটো ভিন্ন পদার্থ নয়, তারা হচ্ছে অভিন্ন। এবং দ্বিতীয়ত বিজ্ঞানবাদীরা বলছেন যে বিজ্ঞানের কারণ স্বরূপ যদি বাহ্য বস্তুর অস্তিত্ব স্বীকার করতে হয়, তাহলে প্রশ্ন ওঠে যে এই বাহ্য বস্তুর স্বরূপ কি? অর্থাৎ এই বাহ্য বস্তু কি পরমাণু, না পরমাণু সংযোগে গঠিত কোনো পদার্থ? সুতরাং বাহ্য বস্তু যদি পরমাণু হয়, তাহলে পরমাণু যেহেতু অপ্রত্যক্ষ, তাহলে বাহ্য বস্তুকেও অপ্রত্যক্ষ বলতে হয়, কিন্তু বাহ্য বস্তু প্রত্যক্ষ গ্রাহ্য। আবার বলা হয় যে যদি বলা হয় যে এটা হচ্ছে পরমাণু সংযোগে গঠিত কোনো পদার্থ, তাহলে বলতে হয় যে যেহেতু পরমাণু নিরবয়ব, তাহলে এক পরমাণুর অংশের সঙ্গে অন্য কোনো পরমাণুর অংশের সংযোগ সম্ভব নয়। সুতরাং পরমাণুর সঙ্গে পরমাণুর কেবলমাত্র পূর্ণ সংযোগই সম্ভব হতে পারে এবং ওই পূর্ণ সংযোগের ফলে পরমাণুর পরিমাণ কিন্তু পরমাণুই থাকে এবং তা অপ্রত্যক্ষ হয়। কিন্তু বাহ্য বস্তু হচ্ছে প্রত্যক্ষ গ্রাহ্য। তাই বৌদ্ধ বৈভাষিক দার্শনিকরা তারা পরমাণু সংযোগের সম্ভাবনা স্বীকার করেন না, কিন্তু তারা বলেন যে পরমাণু প্রত্যক্ষ না হলেও কিন্তু পরমাণু পুঞ্জ প্রত্যক্ষ হয়। সুতরাং মানে দূরস্থ কেশ আমরা প্রত্যক্ষ করতে না পারলেও কিন্তু কেশ গুচ্ছ প্রত্যক্ষ করতে পারি। সুতরাং বাহ্য বস্তু হচ্ছে পরমাণু পুঞ্জ। এক্ষেত্রে বিজ্ঞানবাদীরা দুটি বিকল্পের কথা বলেন। যেমন হচ্ছে প্রথম বিকল্পটি হচ্ছে পরমাণু পুঞ্জ থেকে অভিন্ন, আর দ্বিতীয়ত হচ্ছে পরমাণু পুঞ্জ থেকে পরমাণু ভিন্ন। যদি প্রথম বিকল্পের কথা ধরা হয়, তাহলে বলতে হয় যে পরমাণু পুঞ্জরূপ বাহ্য বস্তু পরমাণুর মতনই অপ্রত্যক্ষ হবে, কিন্তু দেখা যায় বাহ্য বস্তুর প্রত্যক্ষ হয়। দ্বিতীয় বিকল্প যদি স্বীকার করা হয় যে পরমাণু পুঞ্জ থেকে পরমাণু ভিন্ন,
তাহলে বলতে হয় যে অবয়ব থেকে অবয়বী থেকে অবয়বকে ভিন্ন পদার্থ বলতে হয়। কিন্তু ন্যায় বৈশেষিকরা বলেন যে, কিন্তু এখানে বলা যায় যে অবয়বী অবয়ব থেকে যদি ভিন্ন হয় তাহলে অবয়বী এবং অবয়বের মধ্যে যে সম্বন্ধ কি তা বোঝা যায় না। সুতরাং এদের মধ্যে সম্বন্ধটা নির্ধারণ করা যায় না। তাই বলতে হয় যে, কিন্তু ন্যায় বৈশেষিকরা বলছেন যে অবয়বী এবং অবয়বের মধ্যে সম্বন্ধ পৃথক, অর্থাৎ অবয়বী এবং অবয়বের যে সম্বন্ধ তা হচ্ছে পৃথক, এবং তারা বলছেন যে অবয়বী তার প্রত্যেকটা অবয়বকে অবয়বের মধ্যে অবয়বী তার অবয়বী আশ্রয় করে বর্তমান থাকে। কিন্তু এখানে একটি প্রশ্ন ওঠে যে অবয়বী তার অবয়বে সম্পূর্ণরূপে থাকে না অংশ রূপে থাকে। যদি প্রথম বিকল্পটি ধরে নেওয়া হয় তাহলে বলা হয় যে বৃক্ষ সম্পূর্ণ রূপেই তার শাখাতেই অবস্থান করে। তাহলে বৃক্ষের অন্যান্য অংশ যেমন হচ্ছে মূল, পাতা ইত্যাদি, সেগুলিকে বৃক্ষ বলা নিরর্থক হবে, এবং বললেও মানে বৃক্ষ বলা যাবে না, বললেও সেটা নিরর্থক হবে। সুতরাং আর যদি দ্বিতীয় বিকল্প স্বীকার করে নেওয়া হয়, যদি বলা হয় যে বৃক্ষ তার প্রত্যেকটা অবয়বকে আশ্রয় করে থাকে, তাহলে বৃক্ষের প্রত্যেকটা অংশ প্রত্যক্ষ না করে বলা যাবে না যে আমি বৃক্ষ দেখছি। কিন্তু আমরা বৃক্ষের শাখাকেই প্রত্যক্ষ করে বলি যে আমি বৃক্ষ দেখছি। সুতরাং এখানে বিজ্ঞানবাদীরা বলছেন যে তাহলে দেখা যাচ্ছে যে বাহ্য বস্তুকে আমরা পরমাণু বলতে পারছি না, আবার পরমাণু সংযোগে গঠিত পদার্থ বলা যাচ্ছে না, আবার এটাকে আমরা পরমাণু পুঞ্জও বলতে পারছি না, এবং কোনো অবয়বী পদার্থ বলা যাচ্ছে না। তৃতীয়ত বলা যায় যে একই বিষয়ের অনুভব, যেমন হচ্ছে ঘটের অনুভব ব্যক্তিভেদে যেরকম ভিন্ন হয়, তেমনি আবার কাল ভেদে ওই বিষয়ের অনুভব হচ্ছে ভিন্ন হয়। কিন্তু বিজ্ঞান স্বতন্ত্র পদার্থ যদি আমরা বিজ্ঞান স্বতন্ত্র পদার্থ স্বীকার করলে এই রকম হওয়ার কথা নয়। চতুর্থত বলা যেতে পারে যে স্বপ্নদৃষ্ট বিষয়ের বাহ্য অস্তিত্ব নেই, কিন্তু সেই বিষয়ের জ্ঞান হয়, এবং সেই বিজ্ঞানের কারণ স্বরূপ কিন্তু কোনো বাহ্য বস্তু নয়, এবং তা হচ্ছে পূর্ববর্তী কোনো বিজ্ঞানের সংস্কার। সুতরাং যে কোনো বিজ্ঞানী আলোয় বিজ্ঞানের মতন এইরূপ কল্পনায় কিন্তু কোনো বিরোধ হয় না, কিন্তু জ্ঞানাতিরিক্ত বাহ্য বস্তুর অস্তিত্ব স্বীকার করলে সেক্ষেত্রে কিন্তু আপত্তি ওঠে। এবং বিজ্ঞানবাদীদের মতে যে জ্ঞানের যেরকম জ্ঞান হয় সেটা হচ্ছে সব দার্শনিক সম্প্রদায় সেটা স্বীকার করছে, তেমনি আবার বিজ্ঞানের বিষয় হয় সেটাও সবাই সেটাও যেরকম সত্য, তেমনি আবার যে কোনো জ্ঞানেই বিজ্ঞানের বিষয় হয়, সেটা কোনো বাহ্য বস্তু নয়, এই রকম কল্পনায় কোনো স্ববিরোধ হয় না। সুতরাং ঘট এবং ঘটের জ্ঞান বলতে গেলে ঘট এবং ঘটের জ্ঞান কোনো ভিন্ন নয়, তারা হচ্ছে অভিন্ন। তিমির দোষযুক্ত চক্ষু যেরকম এক চন্দ্রে দ্বিচন্দ্র দর্শন করে, সেই রকম বলা যায় যে বিজ্ঞান সেরকম বলা যায় যে ভ্রমবশত বিজ্ঞানে মানে জ্ঞান এবং জ্ঞের মধ্যে আমরা ভেদ করি। সুতরাং বিজ্ঞান অতিরিক্ত বাহ্য বস্তুর শিকারের বিজ্ঞান অতিরিক্ত বাহ্য বস্তু শিকারের কোনো আবশ্যকতা নেই। বৈভাষিক এবং সৌত্রান্তিক দার্শনিকরা তারা কিন্তু বিজ্ঞানবাদের এই সিদ্ধান্তগুলি স্বীকার করেন না। তারা বলেন যে বিজ্ঞান বাহ্য বস্তু সদৃশ, এই ভ্রম বাহ্য বস্তু ভিন্ন হয় না, এবং একই পদার্থ কোনো অসৎ বস্তুর সদৃশ
এবং বসুবন্ধু হচ্ছে বন্ধ্যাপুত্র সদৃশ, এরকম মানে কল্পনায় কোনো দোষ হয় না, বা এরকম ভ্রমের কারণও ওই বাহ্য বস্তুই হয়। আবার দ্বিতীয়ত এখানে বলা যায় যে যে বাহ্য মানে হচ্ছে জ্ঞান এবং জ্ঞানের বিষয়ের যে অনুভব সেটা সকলেরই অনুমান সিদ্ধ। আর বিজ্ঞানবাদীরা এবং চতুর্থত যেখানে বলা যাচ্ছে যে বিজ্ঞানবাদীরা বলছেন যে যে বিজ্ঞান মানে জাগ্রত এবং মানে স্বপ্ন অবস্থার মধ্যে তারা কোনো ভেদ যেমন স্বীকার করে না, সেই জন্য তারা বলছেন যে জ্ঞানের যথার্থ এবং অযথার্থের মধ্যেও কোনো ভেদ স্বীকার করা যায় না। সেক্ষেত্রে তখন এর উত্তরে বিজ্ঞানবাদীরা বলেন যে যে প্রত্যক্ষ জ্ঞান মাত্রই হচ্ছে ভ্রান্ত। মাধ্যমিক দর্শন সম্প্রদায় এই মত স্বীকার করে। সুতরাং জ্ঞানের যথার্থ এবং অযথার্থতা নির্ভর করে সেই জ্ঞানের প্রসক্তের দ্বারা শুধু পরত সিদ্ধ হয়, কিন্তু সেটা শত প্রমাণিত হয় না। সুতরাং এইভাবে বৈভাষিক সৌত্রান্তিকরা, আবার ন্যায় বৈশেষিক এবং অদ্বৈতবাদী শঙ্করাচার্য তারা বিজ্ঞানবাদের বুঝতে পারবো। যেরকম হচ্ছে যখন যেমন ঘট জ্ঞানের ক্ষেত্রে আমরা যখন বলি যে এটা ঘট, তখন অনুব্যবসায় এই জ্ঞানের অনুভবটি কিন্তু অপ্রকট থাকে। সুতরাং জ্ঞান এবং জ্ঞানের বিষয়ের মধ্যে কোনো সহোপলম্ব নিয়ম নেই। আর আরো বলা যেতে পারে যে কেবলমাত্র অংশ বিশিষ্ট দ্রব্যেরই সংযোগ সম্ভব। বিজ্ঞানবাদীদের এই মত কিন্তু মানা যায় না। কারণ বলা যায় যে আত্মা এবং মন উভয়ই হচ্ছে নিরবয়ব। সুতরাং আত্মা মন নিরবয়ব হলেও এদের সংযোগ কিন্তু জ্ঞান উৎপত্তির কারণ। আর অদ্বৈতবাদী শঙ্করাচার্য তিনিও একথা বলেন। তিনিও মনে করেন যে জ্ঞান এবং জ্ঞানের মধ্যে ভেদ রয়েছে এবং জ্ঞান স্বপ্রকাশ, এবং কিন্তু তার ভেদ কিন্তু স্বীকার তিনি করেন। বিশেষ করে দেখা যায় যে আমরা চাক্ষুষ প্রত্যক্ষের ক্ষেত্রে রূপের চাক্ষুষ প্রত্যক্ষের ক্ষেত্রে রূপ এবং আলোকের পৃথক রূপ এবং আলোকের একই সঙ্গে এদের উপলব্ধি হলেও কিন্তু এদের ভেদ আমরা দেখি, এদের ভেদও আমরা উপলব্ধি করতে পারি। সুতরাং জ্ঞান এবং জ্ঞানের বিষয়ের মধ্যে জ্ঞান এবং জ্ঞানের বিষয় একত্র উপলব্ধি হলেও এদের ভেদটাও কিন্তু আমাদের উপলব্ধি হয়। সুতরাং পরিশেষে বলা যায় যে বিজ্ঞানবাদের সিদ্ধান্তগুলো নানানভাবে সমালোচিত হয়েছে, এবং বিজ্ঞানবাদের সিদ্ধান্তগুলো যদিও গ্রহণ করা না গেলেও কিন্তু দেখা যায় যে এখানে বাহ্য প্রত্যক্ষবাদ ও বাহ্য অনুমেয়বাদের বিরুদ্ধে তাদের এই সিদ্ধান্তগুলির যথেষ্ট মূল্য রয়েছে। কারণ এই সিদ্ধান্তগুলি এটাই সিদ্ধ করে যে জ্ঞানের বিষয়ের ক্ষেত্রে বাহ্য বস্তুর অস্তিত্ব নিঃসন্দেহে সিদ্ধ হয় না, এবং জ্ঞানের বিষয় মাত্রই হচ্ছে জ্ঞাতা সাপেক্ষ, এবং বিজ্ঞান ব্যতীত কখনো বিষয়ের কল্পনাই করা যায় না। অদ্বৈতবাদী শঙ্করাচার্য এই মত স্বীকার করেন এবং তিনি বলেন যে জ্ঞানের বিষয়ের ক্ষেত্রে জ্ঞানের বিষয়ের জ্ঞান হচ্ছে কিন্তু ক্ষণিক নয়। আর জ্ঞানের বিষয় জ্ঞানের ক্ষেত্রে আমরা যখন জ্ঞানের বিষয়ের ক্ষেত্রে বলতে পারি যে বিষয়ের আশ্রয়রূপ জ্ঞান সেটা নিত্য এবং অপরিণামী। সুতরাং বলা যেতে পারে যে এই যে বিজ্ঞানবাদে আমরা আলোচনায় এটাই আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞানবাদ বিজ্ঞানের জ্ঞানের সত্তা স্বীকার করছে, এবং তারা
বলছেন যে বিজ্ঞান ব্যতীত মানে হচ্ছে জ্ঞান নিরপেক্ষভাবে মানে তার জ্ঞান নিরপেক্ষভাবে বাহ্য বস্তুর কোনো অস্তিত্ব নেই, সে কথা তারা মানেন। এবারে আমাদের পরবর্তী যে বিষয়টি সেটা হচ্ছে মাধ্যমিক বা শূন্যবাদ। মাধ্যমিক বা শূন্যবাদ হচ্ছে মহাযানী মাধ্যমিক দর্শনের তত্ত্ববিদ্যায় শূন্যবাদ নামে পরিচিত এবং খ্রিস্টীয় দ্বিতীয় শতকে নাগার্জুনের মাধ্যমিক কারিকায় এই তত্ত্বের মানে মাধ্যমিক বা শূন্যবাদ এই তত্ত্বের কিন্তু পরিপূর্ণ রূপটি পাওয়া যায় এবং জ্ঞানের ক্ষেত্রে অপরাপর বৌদ্ধ দার্শনিকদের মধ্যে কিছুটা জ্ঞানের ক্ষেত্রে অপরাপর বৌদ্ধ দার্শনিকদের মধ্যে কিছু মানে মতবিরোধ দেখতে পাওয়া যায় এবং জ্ঞানের ক্ষেত্রে দার্শনিক বৌদ্ধ দার্শনিকদের মত হলো যে ব্যবহারিক জ্ঞানের মূল্য আছে কিন্তু তাত্ত্বিক জ্ঞানের কোনো মূল্য নেই এবং কারণ সেক্ষেত্রে তারা বলেন যে জ্ঞান অংশত হোক বা পূর্ণত হোক তা হচ্ছে জ্ঞাতা সাপেক্ষ এবং আস্তিকবাদীদের মতে মানে বৌদ্ধ হীনযান এবং মহাযান সম্প্রদায়ের মতে এটা হচ্ছে অবয়ব হয় কিন্তু ভর বলতে হয়। সুতরাং একই পদার্থ সম্বন্ধে তাকে একবার সৎ বলতে হচ্ছে মানে একই ঘর সম্পর্কে একবার তাকে সৎ বলতে হচ্ছে একবার তাকে অসৎ বলতে হচ্ছে। একই সুতরাং সত্তা এবং অসত্তা হচ্ছে দুটো পরস্পর বিরুদ্ধ ধর্ম এবং একই ধর্মী সম্পর্কে এরা দুটো এটা একই সঙ্গে সত্য হতে পারে না। কিন্তু প্রতীপ্ত সমুৎপাত তত্ত্ব বলছে যে যে কোনো পদার্থের উৎপত্তি কিন্তু কোনো না কোনো কারণ জন্য হয়। তাহলে এই উৎপত্তির ব্যাপারটি আমাদের কাছে কিন্তু অবশ্যই থেকে যাচ্ছে এবং সেটা ঘটপট ইত্যাদি বাহ্য বস্তু সম্বন্ধেই হোক বা আলোয় বিজ্ঞানের সম্বন্ধেই হোক, উৎপত্তির স্বরূপ কি, উৎপত্তি কি, সুতরাং সেটার প্রকৃত স্বরূপ কিন্তু আমাদের কাছে সেটা বোধ্য নয়। সুতরাং বলা যেতে পারে যে জ্ঞানের বিষয় মাত্রই কিন্তু নিঃস্বভাব, অর্থাৎ যার কোনো স্বরূপ নেই। সুতরাং বস্তুর জ্ঞান মাত্রই হচ্ছে ভ্রান্ত। এই জন্য অপরাপর ভারতীয় দর্শন সম্প্রদায় এই মাধ্যমিক মতবাদকে শূন্যবাদ বলে আখ্যা দিয়েছেন এবং মাধ্যমিক দার্শনিকরাও বিশেষ করে চন্দ্রকীর্তি তারাও কিন্তু এই অভিধাটিকে কিন্তু অস্বীকার করেননি। তারাও বলছেন যে তাদের এই শূন্যবাদে কিছু বৈশিষ্ট্য রয়েছে, কারণ তাদের শূন্যবাদ হচ্ছে একটা যুক্তিযুক্ত সম্পূর্ণরূপে একটা যুক্তিযুক্ত সিদ্ধান্ত, কিন্তু অপরাপর শূন্যবাদ সেখানে তাদের সিদ্ধান্ত কোনো যুক্তিযুক্ত সিদ্ধান্ত নয়। মাধ্যমিক সম্প্রদায়ের এই শূন্যবাদ যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো যে এখানে এই দর্শনের মানে শূন্যবাদের বিরুদ্ধে অপরাপর আস্তিক দর্শন সম্প্রদায় কিন্তু বিভিন্নভাবে আপত্তি তুলেছেন এবং আস্তিক সম্প্রদায়গুলির মতে যে মানে কোনো তত্ত্ব বা সত্যকে যদি আমরা স্বীকার না করি তাহলে তাকে মিথ্যা বলে প্রতিপন্ন করা যায় না, অর্থাৎ যে কোনো তত্ত্বকে যদি সত্য বলে গ্রহণ না করা হয় তাহলে তাকে মিথ্যা বলে প্রতিপন্ন করা যায় না। শঙ্করাচার্যের অদ্বৈতবাদ দুটি মতবাদের মধ্যে সাদৃশ্য থাকলেও কিন্তু এই দুটি মতবাদকে একই ধরনের মতবাদ বলা যায় না। শঙ্করাচার্যের মতবাদ মানে শঙ্করাচার্যের অদ্বৈতবাদ হচ্ছে উপনিষদ নির্ভর, কিন্তু শঙ্করাচার্যের মতবাদ হচ্ছে উপনিষদ নির্ভর এবং তিনি জগৎকে মিথ্যা বলেছেন, কিন্তু আর জ্ঞানের বিষয়কে ভ্রান্ত বললেও
কিন্তু ব্রহ্মকে তিনি সৎ চিৎ আনন্দ স্বরূপ বলেছেন। এবং তিনি বলছেন যে এই মিথ্যা জগৎকে ব্রহ্মরূপ সৎ অধিকরণে অধ্যাস্ত বলছেন। সুতরাং কিন্তু নাগার্জুনের মাধ্যমিক মতবাদে এইরকম কোন সৎ অধিকরণের উল্লেখ পাওয়া যায় না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিক সম্প্রদায়ের মতে মানে মাধ্যমিক সম্প্রদায়ের সিদ্ধান্তগুলি যথেষ্ট গুরুত্ব থাকলেও কিন্তু অপরাপর দার্শনিক সম্প্রদায়ে কিন্তু এই মতে কিছু সমালোচনা করেছেন। বিশেষ করে আস্তিক দার্শনিকরা তো সমালোচনা করেছেন। তারা বলছেন যে একটা মতবাদকে যদি সত্য বলে গ্রহণ না করতে পারি তাহলে তাকে মিথ্যা বলে প্রতিপন্ন করা যায় না। এবং শঙ্করাচার্যের অদ্বৈতবাদ আর নাগার্জুনের শূন্যবাদের মধ্যে পারস্পরিক একটা সাদৃশ্য লক্ষ্য করা গেলেও কিন্তু দুটি মতবাদ হচ্ছে সম্পূর্ণরূপে কিন্তু ভিন্ন মতবাদ। কারণ একটা মানে অদ্বৈতবাদ, শঙ্করাচার্যের অদ্বৈতবাদ হচ্ছে সেখানে এটা উপনিষদ নির্ভর মতবাদ এবং সেখানে মানে সেখানে জগৎকে মিথ্যা বললে এবং ব্রহ্মকে সচ্চিৎ আনন্দ স্বরূপ বলা হচ্ছে এবং মিথ্যা জগৎকে সৎরূপ একটা অধিকরণে অধ্যস্ত বলা হচ্ছে। এবং নাগার্জুনের মতবাদে কিন্তু সেইরূপ কোনো সৎ বস্তুর উল্লেখ পাওয়া যায় না। সুতরাং এই গেল যোগাচার মানে বিজ্ঞানবাদ এবং মাধ্যমিক বা শূন্যবাদ মানে আলোচনা, মতবাদের আলোচনা। এবার পরবর্তী যে বিষয়টি সেটা আমরা চলে আসছি বৈভাষিক দার্শনিক সম্প্রদায়ের মতবাদ। এখানে আমরা দেখব যে কথিত আছে যে প্রাচীন বৌদ্ধ মতে কিছু সংস্কারের জন্য কনিষ্কের রাজত্বকালে কাশ্মীরে একটি বৌদ্ধ সভা আহ্বান করা হয়েছিল এবং এই সভায় অভিধর্ম গ্রন্থের উপর বিভাষা নামে একটা ভাষ্য রচনা করা হয়েছিল। যে বৌদ্ধ সম্প্রদায় এই ভাষ্যকে অনুসরণ করেছিল তারাই কিন্তু বৈভাষিক নামে পরিচিত। কাজেই বলা যেতে পারে যে অভিধর্মের ভাষ্য বিভাষা থেকে এই বৈভাষিক নামের উৎপত্তি হয়েছে। বৈভাষিকরা সূত্র পিটকের প্রামাণ্য অস্বীকার করেন এবং একমাত্র অভিধর্মকেই প্রামাণ্য বলে তারা গ্রহণ করেন বা স্বীকার করেন। এবং বৈভাষিকরা হলেন হীনযায় সম্প্রদায়ভুক্ত এবং সর্বাস্তিবাদী। সৌত্রান্তিকদের মতন বৈভাষিকরাও হচ্ছে সর্বাস্তিবাদী এবং উভয় দর্শন সম্প্রদায় বিশ্বাস করে যে বাহ্য এবং আন্তর এই দুই রকম বস্তুর অস্তিত্ব আছে এবং উভয় মতই কিন্তু বাহ্য জগৎ এবং মনোজগৎ দুই হচ্ছে অস্তিত্বশীল। মানে উভয় মত অনুসারেই যে আমাদের বাহ্য জগৎ এবং মনোজগতের অস্তিত্ব আছে, দুই রকম বস্তুর অস্তিত্বই তারা স্বীকার করেন। সুতরাং তবে সৌত্রান্তিকদের মতে বাহ্য বস্তুকে সাক্ষাৎভাবে প্রত্যক্ষ করা যায় না এবং তাকে অনুমানের দ্বারা তার অস্তিত্ব প্রমাণিত হয়। এই জন্য সৌত্রান্তিক দার্শনিকদের বলা হচ্ছে বাহ্য অনুমেয়বাদ। অপরপক্ষে বৈভাষিকদের মতে বাহ্য বস্তুর প্রত্যক্ষ জ্ঞান সম্ভব এবং এজন্য এদের দার্শনিক মতবাদকে বলা হয় বাহ্য প্রত্যক্ষবাদ। আমরা এবার কিছু যুক্তির সাহায্যে দেখাবো যে বাহ্য অনুমেয়বাদ বৈভাষিকরা কিভাবে বাহ্য অনুমেয়বাদ খণ্ডন করেছেন এবং বাহ্য প্রত্যক্ষবাদ প্রতিষ্ঠা করেছেন। বৈভাষিকরা বলছেন যে যদি বাহ্য বস্তুর প্রত্যক্ষ জ্ঞান সম্ভব নয় তাহলে কিন্তু অনুমান অসম্ভব হয়ে পড়ে। কারণ আমরা যখন ধূম দেখে বহ্নির অনুমান করি, আমরা সাধারণত ধূম দেখে বহ্নির অনুমান যখন করি, কারণ কি না অতীতে আমরা ধূম
এবং বহ্নিকে মানে ধোঁয়া এবং আগুনকে একসঙ্গে বহুবার প্রত্যক্ষ করেছি। বস্তুত যে ব্যক্তি অতীতে কখনো ধূম এবং বহ্নিকে একসঙ্গে প্রত্যক্ষ করেনি, সে কখনোই ধূম দেখে বহ্নির অনুমান করতে পারে না। কাজেই বৈভাষিকদের মতে বাহ্য বস্তুকে কখনোই প্রত্যক্ষ করা যায় না। তাহলে শুধু বাহ্য বস্তুর মানসিক ধারণা বা প্রতিবিম্ব দেখে কখনোই বাহ্য বস্তুর অস্তিত্ব অনুমান করা যাবে না। সৌত্রান্তিকরা বলেন যে মনের মধ্যে বাহ্য বস্তুর আকার বর্তমান থাকে এবং এই মানসিক আকার থেকেই আমরা অনুমান করি যে বাহ্য বস্তু আছে। কিন্তু বৈভাষিকরা এর পরিবর্তে তারা প্রশ্ন করেন যে মানসিক আকার বা ছবিটি যে বাহ্য বস্তুর নকল তা জানবো কি করে? বাহ্য বস্তুকে আগে প্রত্যক্ষ করেছি বলে এখন বলতে পারি যে মনের ছবিটি হলো বাহ্য বস্তুর নকল। সুতরাং বাহ্য বস্তুকে সাক্ষাৎভাবে প্রত্যক্ষ করা সম্ভব। এই ব্যাপারে সৌত্রান্তিকদের সঙ্গে বৈভাষিকদের প্রধান পার্থক্য। বৈভাষিক মতে হচ্ছে প্রত্যক্ষ দুই প্রকার, নির্বিকল্পক আর সবিকল্পক প্রত্যক্ষ। নির্বিকল্পক প্রত্যক্ষ হচ্ছে বিশুদ্ধ সংবেদন, অর্থাৎ যখন ইন্দ্রিয়ের সঙ্গে বস্তুর সন্নিকর্ষ হয় তখন বস্তু সম্পর্কে আমাদের যে জ্ঞান হয় সেই জ্ঞানই নির্বিকল্পক প্রত্যক্ষ। এই জাতীয় প্রত্যক্ষ বস্তুর স্বরূপ প্রকাশিত করে এবং আমাদের যথার্থ জ্ঞান দেয়। অপরপক্ষে বলা যায় যে কোনো বিষয় সম্বন্ধে বচনের আকারে আমাদের যে জ্ঞান হয় তা হলো সবিকল্পক প্রত্যক্ষ। এই জাতীয় প্রত্যক্ষ কাল্পনিক বলে বস্তুর যথার্থ জ্ঞান দান করে না। সুতরাং বৈভাষিকরা বলছেন যে বস্তু হলো স্বলক্ষণ, বৈভাষিকরা বলেন যে বস্তু হলো স্বলক্ষণের ধারা বা প্রবাহ, যা নিজেই নিজের লক্ষণ। যে নিজেই নিজের লক্ষণ তাই হচ্ছে স্বলক্ষণ। স্বলক্ষণগুলি হচ্ছে এক একটা স্বতন্ত্র তত্ত্ব। আমাদের মূল প্রত্যক্ষের বিষয় হলো স্বলক্ষণ এবং যাকে বাক্যের দ্বারা প্রকাশ করা যায় না। দৃষ্ট ঘটের স্বলক্ষণ সেই ঘটটিতেই বর্তমান থাকে, অন্য ঘটে থাকে না। তাই ঘট জাতি, ঘট দ্রব্য বা ঘট নাম বলে কিছু নেই। প্রত্যক্ষের সময় আমরা যখন এই স্বলক্ষণের উপর জাতি, নাম, দ্রব্য, গুণ প্রভৃতি কল্পনা করে আমরা সেগুলো আরোপ করি। কাজেই ঘট জাতি, ঘট নাম, ঘট দ্রব্য এগুলি হলো কল্পিত সামান্য লক্ষণ বা সাধারণ লক্ষণ। অপরপক্ষে স্বলক্ষণ হলো অস্তিত্বশীল। বাহ্য জগতে অসংখ্য স্বলক্ষণের ধারা প্রবাহিত হচ্ছে। এই স্বলক্ষণগুলি হলো ক্ষণিক। আমরা এই ক্ষণিক স্বলক্ষণকেই কিন্তু সাক্ষাৎভাবে প্রত্যক্ষ করে থাকি। বৈভাষিকরা দ্বৈতবাদী ও পরমাণুবাদী। তারা দ্বৈতবাদী কারণ তাদের মতে মন ও জড় উভয়ই সত্য। মনোজগৎ ও জড়জগৎ উভয়, তারা বলেন যে মনোজগৎ এবং জড়জগৎ উভয়েরই স্বাধীন স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে। মন বা চিত্ত সম্পর্কে
বৈভাষিকদের বক্তব্য হলো মন হচ্ছে সদা চঞ্চল, মানসিক পদার্থই হলো জীবাত্মা। এই জন্য বৈভাষিক মতে জীব আত্মা হচ্ছে নশ্বর ও অনিত্য। জড়জগৎ সম্পর্কে বৈভাষিকরা বলেন যে ক্ষিতি, অপ, তেজ, মরুদ এই চারটি ভূতের পরমাণু সংযোগে বাহ্য বস্তু গঠিত হয়। বাহ্য বস্তু গঠিত হয় এবং পরমাণুগুলি হচ্ছে মৌলিক এবং নিরবয়, নিত্য এবং অবিনশ্বর। এবং বৈভাষিক মতে সলক্ষণ মৌলিক উপাদান নয় এবং পরমাণুই হচ্ছে মৌলিক উপাদান। এই দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে যে বৈভাষিকরা হচ্ছে পরমাণুবাদী। তবে বৈভাষিকদের পরমাণু চঞ্চল ও গতিশীল, কিন্তু জৈন ও বৈশেষিকদের মতে পরমাণু স্থির আর স্থায়ী নয়। সুতরাং অন্যান্য বৌদ্ধ দার্শনিকদের মতন বৈভাষিকরাও মনে করেন যে জীবন দুঃখময় এবং এই দুঃখের মূলে আছে অবিদ্যা। ক্ষণিক পদার্থ স্থির বলে আমরা ভুল করি। সুতরাং স্বলক্ষণকে সামান্য লক্ষণ মনে করা এবং নির্বিকল্পকে সবিকল্পক মনে করার জন্যই মানুষ এত দুঃখ পায়। সুতরাং অবিদ্যাই হচ্ছে দুঃখের কারণ, আর অবিদ্যার বিনাশেই হচ্ছে নির্বাণ লাভ সম্ভব। পরবর্তী যে বিষয়টি সেটা হচ্ছে সৌত্রান্তিক সম্প্রদায়। সৌত্রান্তিক দার্শনিক সম্প্রদায় হচ্ছে যে সৌত্রান্তিক দার্শনিকরা সূত্র পিটকের প্রামাণ্য ও গুরুত্ব স্বীকার করে বলে এদের সৌত্রান্তিক বলা হয়। এবং সৌত্রান্তিকরা হীনযান সম্প্রদায়ভুক্ত এবং অনেকের মতে নাগার্জুনের সমসাময়িক কুমারলব্ধ হলেন সৌত্রান্তিক দর্শনের প্রবর্তক এবং যশোমিত্র তার অভিধর্মকোশ ব্যাখ্যা প্রসঙ্গে সৌত্রান্তিক মত সমর্থন করেছেন এবং সৌত্রান্তিক মতের সঙ্গে পাশ্চাত্য দার্শনিক লকের প্রতিরূপী বস্তুবাদের কিছু সাদৃশ্য আছে, এটা লক্ষ্য করা যায়। সৌত্রান্তিক দার্শনিকরাও কিন্তু সর্বাস্তিবাদী এবং এদের মতে বাহ্য জগৎ ও মনোজগৎ উভয়েরই স্বতন্ত্র অস্তিত্ব আছে এবং যোগাচারবাদীরা কিন্তু জ্ঞানের অতিরিক্ত জড়বস্তু অস্বীকার করেন এবং সৌত্রান্তিকরা তখন নিজেদের মত প্রতিষ্ঠা করার জন্য তারা বিজ্ঞানবাদের কিন্তু কঠোর সমালোচনা করেছেন এবং তারা বলেন যে যোগাচারবাদীদের মতে ভ্রান্তি বশতই চেতনায় বাহ্য বস্তু রূপে প্রতিভাত হয় এবং জ্ঞান নিরপেক্ষভাবে কোনো বাহ্য বস্তুর অস্তিত্ব নেই। সৌত্রান্তিকরা আবার বলেন যে তারা এই মতটাকে খণ্ডন করতে গিয়ে বলছেন যে বাহ্য বস্তুর অস্তিত্ব স্বীকার না করলে চেতনা বাহ্য বস্তু রূপে প্রতিভাত এইরূপ উপমামূলক বাক্য প্রযুক্ত হতে পারে না। যার অস্তিত্ব নেই তা কখনো উপমার ভিত্তিতে হতে পারে না। যেমন বসুমিত্র বন্ধাপুত্রের মতো এই কথা আমরা বলি না, যেহেতু বন্ধাপুত্রের কোনো অস্তিত্ব নেই, কাজেই বাহ্য বস্তুর অস্তিত্ব কিন্তু স্বীকার করতে হয়। অপরদিকে যোগাচারবাদীরা বলছেন যে যেহেতু ঘট এবং ঘটের জ্ঞান হচ্ছে সমকালীন, সেহেতু ঘট এবং ঘটের চেতনা হচ্ছে অভিন্ন। এই মত খণ্ডন করতে গিয়ে সৌত্রান্তিক দার্শনিকরা বলেন যে
ঘট ও ঘটের চেতনা অভিন্ন নয়। ঘট ও ঘটের চেতনা যদি স্বতন্ত্র না হয়, যদি অভিন্ন হতো, তাহলে আমি ঘট প্রত্যক্ষ করছি এ কথা না বলে আমি ঘট এ কথা আমরা বলি না কেন? সুতরাং এর দ্বারা প্রমাণিত হয় যে জ্ঞেয় বস্তুর স্বতন্ত্র অস্তিত্ব আছে। এবং তৃতীয়ত বলা যেতে পারে যে সৌত্রান্তিকরা বলেন যদি বাহ্য বস্তুর অস্তিত্ব না থাকে তাহলে ঘট জ্ঞান, পট জ্ঞান প্রভৃতি জ্ঞানের পার্থক্য করা যাবে না। ঘট ও পটের উভয়ের স্বরূপত জ্ঞান হলেও ঘট জ্ঞান ও পট জ্ঞান পৃথক। কেননা হচ্ছে ঘট এবং পটের জ্ঞানের বিষয় হচ্ছে পৃথক। কাজেই জ্ঞানের অতিরিক্ত কিন্তু বাহ্য বস্তুর অস্তিত্ব স্বীকার করতে হয়। যদি বস্তুর জ্ঞান নিরপেক্ষ অস্তিত্ব না থাকে তাহলে বস্তুর ধারণা বস্তু অনুযায়ী হয়েছে কিনা কিভাবে বোঝা যাবে? অর্থাৎ বস্তুর যদি জ্ঞান নিরপেক্ষ অস্তিত্ব না থাকে তাহলে বস্তুর ধারণা সে বস্তু অনুযায়ী হয়েছে কিনা সেটা আমরা জানবো কি করে, বা সেটা কিভাবে বোঝা যাবে? সুতরাং বলা যায় যে বাহ্য বস্তুর অস্তিত্ব স্বীকার না করলে কোনো ধারণার সত্যতা বা মিথ্যাত্ব বোঝা যাবে না। এর থেকে প্রমাণ হয় যে বাহ্য বস্তুর স্বতন্ত্র অস্তিত্ব আছে। সৌত্রান্তিকদের মতে প্রয়োজন সিদ্ধির জন্য মন নিরপেক্ষ মন বহির্ভূত বস্তুর অস্তিত্ব স্বীকার করতে হয়। এমন খাদ্য সম্পর্কে শুধু ধারণা কখনোই কিন্তু আমাদের ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধাকে দূর করতে পারে না। সুতরাং ক্ষুধা দূর করার জন্য আমাদের খাদ্যের অস্তিত্ব স্বীকার করতে হয়। কাজেই বাহ্য বস্তুর অস্তিত্ব আছে। সৌত্রান্তিকরা বলেন যে কেবলমাত্র জ্ঞাতার ইচ্ছায় কোনো জ্ঞান লাভ করা যায় না। জ্ঞানের উৎপত্তির জন্য চাই জ্ঞাতা, জ্ঞেয় বস্তু, ইন্দ্রিয় এবং পরিবেশ প্রভৃতি সহায়ক অবস্থা। এবং এর থেকেই প্রমাণ হয় যে জ্ঞেয় বস্তুর অস্তিত্ব আছে। সৌত্রান্তিকদের মতন বৈভাষিকরাও বাহ্য বস্তুর অস্তিত্ব স্বীকার করেন, তবে বৈভাষিকরা বলেন যে বাহ্য বস্তু প্রত্যক্ষ প্রমাণ সিদ্ধ, এবং এই জন্য বৈভাষিকদের বলা হয় প্রত্যক্ষ প্রমাণবাদী। কিন্তু সৌত্রান্তিকরা বলেন যে বাহ্য বস্তু ক্ষণিক বলে প্রত্যক্ষ গোচর নয়। বাহ্য বস্তুর অস্তিত্বকে অনুমানের সাহায্যে জানতে হয়। সৌত্রান্তিক মতে এই সিদ্ধান্ত ক্ষণিকবাদ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। বাহ্য বস্তু স্বলক্ষণ, সামান্য লক্ষণ নয়, এবং যা স্বলক্ষণ তা হচ্ছে ক্ষণিক, ক্ষণিক মাত্র, এবং যা ক্ষণিক তা কখনো প্রত্যক্ষ গোচর নয়, এবং প্রত্যক্ষের জন্য উদ্দীপনের প্রয়োজন, এবং উদ্দীপনের জন্য একটি ক্ষণের প্রয়োজন। আবার প্রত্যক্ষ করার জন্য আরেকটা ক্ষণের প্রয়োজন। কিন্তু বস্তু ক্ষণিক বলে দ্বিতীয় ক্ষণে সেই বস্তু থাকে না, তাই বাহ্য বস্তুর প্রত্যক্ষ সম্ভব নয়। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে সৌত্রান্তিকদের মতে যে সৌত্রান্তিক যে সিদ্ধান্তটা সেটা হচ্ছে ক্ষণিকবাদ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হচ্ছে।
কারণ তারা বলছেন যে বাহ্য বস্তু মানে হচ্ছে স্বলক্ষণ, সেটা কোনো সামান্য লক্ষণ নয়, এবং যেটাকে আমরা স্বলক্ষণ বলছি, স্বলক্ষণ মানেই হচ্ছে যেটা ক্ষণিক মাত্র, যেটা না যেটা যেটা ক্ষণিক হবে তো জানতে পারি। এই জন্য সৌত্রান্তিকদের বাহ্য অনুমেয়বাদী এবং তাদের মতকে বাহ্য অনুমেয়বাদ বলা হয়। সৌত্রান্তিকদের মতের সঙ্গে পাশ্চাত্য দার্শনিক লকের মতবাদের কিছু সাদৃশ্য রয়েছে, এবং লক যেরকম বলছেন যে বাহ্য বস্তুকে সরাসরি জানা যায় না, বাহ্য বস্তুর ধারণা থেকে মন বাহ্য বস্তুর অস্তিত্বকে পরোক্ষভাবে জানতে পারে। এই জন্য লকের এই মতবাদকে প্রতিরূপী বস্তুবাদ বলা হয়। অনুরূপভাবে সৌত্রান্তিকরাও বলেন যে ইন্দ্রিয়ের সঙ্গে যখন বাহ্য বস্তু সন্নিকর্ষ হয় তখন আমরা বস্তুর প্রতি বা প্রতিবিম্ব আমাদের চেতনায় আসে, এবং এই প্রতীকের কারণ হিসেবে আমরা বাহ্য বস্তুকে অনুমান করতে পারি। নমস্কার।